শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত হয়েছে ভারত। তার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক বার্তা দিল ভারত। বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে এমনটাই জানিয়েছে নয়াদিল্লি। শুক্রবার 17 এপ্রিল নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর আবারও আলোচনায় এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি। তবে এই ইস্যুর মাঝেও বাংলাদেশ ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক রাখার উপর জোর দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে নতুন বার্তা দিয়েছে ভারত। এবার বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে মুখ খুলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘোষণাটি আসার পর বাংলাদেশের রাজনীতিতে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। Question was regarding Sheikh Hasina. The request is being examined as part of ongoing judicial and সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এবার মুখ খুলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এখন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এবার কি তাহলে সত্যি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত? আমরা শেখ হাসিনাকে ফেরত চাই এবং আমরা চাই তিনি মামলা ফেস করুন। ফাঁসির মামলার আসামি হয়েও দেশে ফিরতে চান শেখ হাসিনা। সরকার বলছে ফিরতে বাধা নেই, বরং ভারতকে তাকে ফেরত দিতে আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে। তাহলে কি বাংলাদেশের রাজনীতিতে আবারও বড় কোনো ঝড় আসছে? আইনিভাবে চাই, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনুরোধ করেছি, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে অনুরোধ করেছি, আমরা শেখ হাসিনাকে ফেরত চাই। জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পালিয়ে ভারতে গিয়েছিল, তখন বাংলাদেশের অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনূস এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করেছিল। তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে বলেছিলেন যে আমরা কোনো অস্থায়ী সরকারের সাথে এ বিষয়ে আলোচনা করতে চাই না এবং আলোচনায় বসতেও চাই না। আমরা কোনো স্থায়ী সরকারের সাথে এ বিষয়ে আলোচনা করতে চাই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো ভেবেছিলেন যে নির্বাচনের মাধ্যমে যেই সরকার ক্ষমতায় বসবেন তিনি হয়তো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে হাত রেখে তার কাঁধে কাঁধ রেখে তাদের কথা অনুযায়ী তিনি চলবেন। কিন্তু বাংলাদেশে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতার মসনদ দখল করা মাত্রই তিনি এই ভারতের প্রধানমন্ত্রীকে চোখে চোখ রেখে কড়া হুঙ্কার দিয়েছেন, যে কারণেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নিজেই ভারতে গিয়ে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে বিচারের জন্য ফিরিয়ে আনার জন্য তাদের সাথে বৈঠক করেছেন এবং এক পর্যায়ে ভারতবাসীরা এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে তারা বাধ্য হয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে তারা দিন তারিখও নির্ধারিত করেছেন। দর্শক চলুন দেখে আসি রাজনীতির মহলে কি হতে চলেছে, সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দীর্ঘ অস্বস্তিকর সময়ের পর ঢাকায় একটি নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে, আর সেই সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর প্রথম দিল্লি সফর যেন কূটনৈতিক আবহাওয়ার তাপমাত্রা মাপার থার্মোমিটার হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান দিল্লিতে পৌঁছে প্রথম রাতেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক ও নৈশভোজ করেন। কূটনীতিতে রাতের খাবার কখনো শুধু খাবার নয়, সেখানে খাওয়া দাওয়ার চেয়ে রাজনীতি হয় বেশি। বিশেষজ্ঞরা বলছেন এমন ব্যক্তিগত বৈঠক আসলে সংকেত দেয় দুই দেশ আবার পরস্পরকে বোঝার চেষ্টা করছে। পরদিন পরপর বৈঠক ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং জ্বালানি মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে। আলোচনার টেবিলে এসেছে গঙ্গা চুক্তি নবায়ন, প্রত্যাহার হওয়া বাণিজ্য সুবিধা ফিরিয়ে আনা এবং জ্বালানি সরবরাহ বৃদ্ধি। অর্থাৎ আবেগ নয়, বাস্তব স্বার্থই আলোচনার কেন্দ্রবিন্দু। কূটনীতির ভাষায় এটাকে বলা হয় রিসেট মোমেন্ট, সম্পর্ক ভেঙে নয়, নতুন শর্তে পুনর্গঠন। বাংলাদেশের রাজপথে একসময় গর্জে উঠেছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। সেই স্লোগান ছিল শুধু রাজনৈতিক প্রতিবাদ নয়, বরং দীর্ঘদিন জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। আন্দোলনকারীদের অভিযোগ ছিল পূর্ববর্তী সরকার ভারতের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে, দেশের স্বার্থকে বলি দিয়েছে, বাংলাদেশের জনগণের অনুভূতিকে গুরুত্ব দেয়নি। আন্দোলন পরবর্তী সময়ে ভারতের পণ্য বয়কট, সাংস্কৃতিক কেন্দ্র ভাঙচুর, ভিসা সীমাবদ্ধতা সব মিলিয়ে সম্পর্ক এমন জায়গায় পৌঁছেছিল যেখানে কূটনীতি প্রায় বরফে জমে যায়।
পাল্টা হিসেবে দিল্লিও বাণিজ্য সুবিধা কমায়, ক্রিকেট সফর বাতিল হয়, যোগাযোগে শীতলতা নেমে আসে। বিশেষজ্ঞরা ভাবছেন এই ক্ষোভ কি শুধুই রাজনৈতিক ছিল নাকি সামাজিক স্তরেও ছড়িয়ে গেছে, কারণ এবার প্রথমবারের মতো সাধারণ মানুষের মনোভাব সম্পর্কের বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। তাই দিল্লির নতুন উপলব্ধি, ভারতের নীতি নির্ধারকদের মধ্যে এখন একটি উপলব্ধি তৈরি হয়েছে, শুধুমাত্র বাংলাদেশের সরকারকে বোঝা যথেষ্ট নয়, জনগণকেও বোঝা জরুরি। বিবিসির সূত্র অনুযায়ী ঢাকায় ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে একজন মুসলিম বুদ্ধিজীবীকে পাঠানোর চিন্তা চলছে। এটি কূটনৈতিকভাবে বিরল পদক্ষেপ। কেউ কেউ এটাকে প্রতীকী পদক্ষেপ বলছেন, আবার কেউ বলছেন এটি বার্তা দিল্লি বাংলাদেশের জনমতের গুরুত্ব বুঝতে শুরু করেছে বা বাংলাদেশের জনগণকে খুশি করার চেষ্টা চলছে। একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মন্তব্য করেছেন, দীর্ঘদিন দিল্লি সরকার কেন্দ্রিক সম্পর্ক চালিয়েছে, এখন তারা সমাজকেন্দ্রিক সম্পর্কের প্রয়োজন বুঝেছে। বিষয়টি অনেকটা প্রতিবেশীর সঙ্গে বারান্দার আলাপের মতো, শুধু বাড়ির মালিকের সঙ্গে নয়, বাড়ির মানুষের সঙ্গেও হাসি মুখ রাখতে হয়। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে রয়েছে অদৃশ্য বাধা, তাই চাইলেই পরিবর্তন এত সহজ নয়। পশ্চিমবঙ্গ ও আসামের নির্বাচন ভারতের নীতিকে প্রভাবিত করছে। বিজেপির রাজনৈতিক প্রচারণায় বাংলাদেশ ইস্যু প্রায়ই ব্যবহৃত হয়, ফলে দিল্লি হঠাৎ করে নরম অবস্থান নেবে এমন আশা বাস্তবসম্মত নয়। এইদিকে বিশেষজ্ঞরা বলছেন, ভারতের পররাষ্ট্রনীতি প্রায়ই অভ্যন্তরীণ রাজনীতির ছায়ায় পরিচালিত হয়। নির্বাচনের আগে কঠোর ভাষা, নির্বাচনের পরে বাস্তববাদী কূটনীতি, এটাই দক্ষিণ এশিয়ার পরিচিত দৃশ্য। অর্থাৎ প্রকাশ্যে কঠোরতা থাকলেও পর্দার আড়ালে সম্পর্ক মেরামতের কাজ চলতেই পারে। পারস্পরিক অবিশ্বাস কাজ করছে দুই দিক থেকেই। বাংলাদেশে যেমন ভারত বিরোধী মনোভাব আছে, তেমনি ভারতের একটি অংশের মধ্যেও বাংলাদেশ সম্পর্কে সন্দেহ ও বিরূপ ধারণা রয়েছে। এই মানসিক দূরত্বই সম্পর্কের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঢাকায় সাবেক ভারতীয় রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী বলেছেন, দুই দেশের সম্পর্ক কখনোই পুরোপুরি থেমে যায়নি। রাজনীতি বদলেছে, কিন্তু বাণিজ্য, যোগাযোগ ও অর্থনৈতিক নির্ভরতা চালু থেকেছে। বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রের সম্পর্ক শেষ পর্যন্ত আবেগ দিয়ে নয়, প্রয়োজন দিয়ে টিকে থাকে। নদী যেমন দুই তীরকে আলাদা করেও যুক্ত রাখে, তেমনি অর্থনীতি দুই দেশকে একসঙ্গে বেঁধে রাখে। আওয়ামী লীগ ফ্যাক্টরে অস্বস্তির ছায়া। ভারত বাংলাদেশ সম্পর্কের সবচেয়ে স্পর্শকাতর বিষয় হল আওয়ামী লীগ। দিল্লির সঙ্গে দলটির দীর্ঘ ঘনিষ্ঠতা এখন নতুন সরকারের জন্য রাজনৈতিক চাপ তৈরি করছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতের আশ্রয়ে থাকায় বিষয়টি আরও জটিল হয়েছে। ঢাকা প্রত্যাবর্তন চাইছে, দিল্লি নীরব। কূটনীতির ভাষায় এই নীরবতাই সবচেয়ে জোরালো উত্তর। তবে পর্যবেক্ষকরা মনে করেন, বাস্তববাদী শেষ পর্যন্ত জয়ী হবে, কারণ কূটনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু নেই, আছে স্থায়ী স্বার্থ। একজন সাবেক কূটনীতিক মন্তব্য করেছেন, ভারত বাংলাদেশে বহু বিনিয়োগ করেছে, তাই সরকার বদলালেই সম্পর্ক বদলায় না। বিএনপি বিজেপি সংলাপের মধ্যে রয়েছে নতুন অধ্যায়। দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার বিজেপি সদর দপ্তর সফর একটি প্রতীকী মুহূর্ত। এতদিন এই ধরনের দলীয় যোগাযোগ সীমাবদ্ধ ছিল আওয়ামী লীগের মধ্যে, এখন সেই জায়গায় এসেছে বিএনপি। এটি বোঝাচ্ছে দিল্লি বুঝে গেছে বাংলাদেশের রাজনীতি বদলেছে এবং নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাওয়ানো ছাড়া উপায় নেই। বিশেষজ্ঞরা বলছেন, এটি ডিপ ডিপ্লোমেসি, সরকার নয়, রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি। জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে গিয়েছিল, তখন এদেশের মানুষ সকলেরই একটা দাবি, সকলেরই একটাই স্লোগান ছিল যে এই প্রধানমন্ত্রীকে বাংলাদেশে এনে দিবালকে প্রকাশ্যে সবার সামনে তার বিচার করতে হবে, যাতে করে বাংলার জমিনে আর যতই সরকার আসে তারা যেন এ ধরনের কোনো দুর্নীতি, এ ধরনের কোনো অন্যায় অপকর্মর সাথে সরাসরি জড়িত না হয়। সুতরাং অন্যায় করে, অপরাধ করে শুধু দেশের প্রধানমন্ত্রী নয়, তার সাথে আরও যারা রয়েছে তাদের যেন সকলেরই বিচারের আওতায় এনে তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। যে কারণেই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনি এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করেছিল, যাতে করে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে বিচারের জন্য ফিরিয়ে দেয়। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা ছিল যে আমরা কোনো অস্থায়ী সরকার, কোনো অন্তর্বর্তীকালের সরকারের সাথে এ বিষয়ে আলোচনা করতে চাই না, তার সাথে এ বিষয়ে কোনো বৈঠক আমরা করতে চাই না।
আমরা স্থায়ী যেই সরকার আসবে নির্বাচনের মাধ্যমে তার সাথেই আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো ভেবেছিল যে নির্বাচনের মাধ্যমে যেই সরকার আসবে সেই সরকার হয়তো ভারতের দালালি করবে, সেই সরকার হয়তো ভারতের পক্ষপাতিত্ব হয়ে কাজ করবে। কিন্তু বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ক্ষমতায় এসে ভারতের সাথে যেই কড়া হুঙ্কার দিয়েছেন এবং তাদের চোখে চোখ রেখে তিনি যেই কড়া বার্তা দিয়েছেন তাতে করে কিন্তু পুরো দিল্লি এবং ভারতের পুরো মসনদ কিন্তু কেঁপে উঠেছে। যে কারণেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইতিমধ্যে কাঁপন শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান নিজেই তিনি কিন্তু ভারতে গিয়েছেন এবং ভারতে এই যে হাদিকে শেষ করার পিছনে যারা জড়িত রয়েছেন এবং বাংলাদেশের যত আসামি ভারতে পালিয়ে রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু সরাসরি বৈঠক করেছেন এই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। যে কারণেই এক পর্যায়ে আনুষ্ঠানিকভাবে এই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য কথা উঠেছেন এবং তারা এই বিষয়ে একমত পোষণ করেছেন। তারা যে কোনোভাবেই যে কোনো মূল্যেই এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের জন্য আইনিভাবে তাকে বাংলাদেশে তারা পাঠিয়ে দিতে বাধ্য হয়েছেন। যে কারণেই এই নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসা মাত্রই তিনি কিন্তু তাদের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে তিনি লড়েছেন এবং তাদের বিরুদ্ধে কিন্তু তিনি সর্বদা কাজ করে গেছেন। যে কারণে আপনারা জানেন এই বাংলাদেশের সীমান্তে ভারতবাসীরা পুশিনের মাধ্যমে কিন্তু অনেক ভারতবাসীদেরকে বাংলাদেশে তারা পুশিন করার চেষ্টা করেছে, যা বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সেটাকে রুখে দিয়েছেন এবং তাদের বিরুদ্ধে যেই হুঙ্কার দিয়েছেন তাতে করে ভারতবাসীরা কিছুটা হলেও আশঙ্কা করেছে, আজ করতে পেরেছে যে বাংলাদেশের বর্তমানে যেই নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান রয়েছে তিনি কোনোভাবেই ভারতের পক্ষ হয়ে কাজ করবে না এবং তাদের পক্ষে কোনো সাফাই কোনো দালালি করবে না। যে কারণে এবার ভয়াবহ চাপের মধ্যে পড়েছেন এই ভারতবাসীরা। দর্শকের বিষয়ে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।